नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আগামী 6ই জুন মঙ্গল এই রাশির অধিপতি মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করছেন। এই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করার পর তার কি প্রভাব হবে এই রাশি বা লগ্নের জাতকদের উপর, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আপনারা জানেন যে কর্কট হচ্ছে জলতত্ত্বের রাশি। এই জলরাশি থেকে মঙ্গল যাচ্ছে অগ্নিতত্ত্বে। আমাদের তিনটে অগ্নিতত্ত্ব, তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, তিনটে অগ্নিতত্ত্ব, তিনটে বায়ুতত্ত্ব, তিনটে পৃথ্বীতত্ত্ব আর তিনটে জলতত্ত্ব। এই জল আর আগুন এরা হচ্ছে পরস্পরের শত্রু। আপনারা জানেন তো যে আগুনে জল দিয়ে দিলে সে নিষ্প্রভ হয়ে পড়ে, তাহলে এরা চিরশত্রু। এই জলরাশি থেকে যখন মঙ্গল অগ্নি রাশিতে প্রবেশ করছে তখন সে তার নিজের তত্ত্বে যাচ্ছে। নিজের তত্ত্বে মানে নিজের বাড়ির মতো, তাহলে সেখানে অনেকটা কমফর্টেবল ফিল করবে। আমি আগের দিনে একটা গল্প বলেছিলাম যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অর্থাৎ বনের পশু বনেই শান্তিতে থাকে, সে খারাপ জায়গা হোক আর ভালো হোক। আর শিশুরা মায়ের কোল যাই হোক না কেন তবু মায়ের কোলেই সে শান্তিতে থাকে। যদি তাই হয় তাহলে এই অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল অগ্নিতত্ত্বে সে নিশ্চয়ই শান্তিতে থাকবে, যেটা জলরাশিতে অশান্তিতে ছিল। যদি এখানে একটু পার্থক্য আছে, অগ্নি আবার দু প্রকার, একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ আর্টিফিশিয়াল আর ন্যাচারাল বা প্রাকৃতিক বা কৃত্রিম। আমাদের সূর্যের যে রশ্মি, সূর্যের যে তাপ, এটা হচ্ছে ন্যাচারাল। যত নক্ষত্র আছে তাদের নিজস্ব তাপ আছে, নিজস্ব আলো আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক। এই প্রাকৃতিক রবি বা সূর্যের ঘর হচ্ছে এই সিংহ রাশি। আর কৃত্রিম যেগুলো আমরা দেশলাই কাঠি জ্বালি, লাইটার জ্বালি, উনুন জ্বালি বা কয়লা জেলে রান্না করি, কামাররা কয়লা জ্বালিয়ে লোহার কাজ করছে, এই আগুনগুলো হচ্ছে কৃত্রিমভাবে আমরা তৈরি করি, আর্টিফিশিয়াল। এই কৃত্রিম অগ্নির কারক হচ্ছে মঙ্গল। কিন্তু কৃত্রিম হোক আর প্রাকৃতিকই হোক, অগ্নি তো অগ্নি। তাহলে সে সেই অগ্নিতত্ত্বে এসে অনেকটা শান্তি লাভ করছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে আমার একটা দিগন্ত থেকে পজিটিভ হলো। গ্রহগুলো তো পজিটিভ নেগেটিভ ভাগ হয়, তাহলে একটা তত্ত্ব যেটা নেগেটিভ ছিল পুরোপুরি, সেটা পুরোপুরি পজিটিভ এলো অগ্নিতত্ত্বে এসে। তাহলে আশা করা যায় মঙ্গল অনেকটা শান্ত, অনেকটা সুস্থ। এইবার সেই অবস্থানে ঢুকে সে কেমন অবস্থায় থাকবে, কি ফল দেবে, এটাই আমাদের বিচার্য বিষয়। তাহলে মঙ্গল হচ্ছে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। মেষ হচ্ছে মঙ্গলের একটা প্রথম অধিপতি, আর অষ্টম হচ্ছে বৃশ্চিক। আবার যদি জোডিয়াক ধরি, জোডিয়াকেরও এক, অর্থাৎ মূল রাশিচক্র, যেটা আমার ব্যক্তিগত নয়, কারো ব্যক্তিগত নয়, সেটাকে আমরা জোডিয়াক বলি বা মূল রাশিচক্র বলি। সেই মূল রাশিচক্রের প্রথম ঘর, যাকে আমরা মেষ রাশি বলি, এবং সেটাকে লগ্ন ধরি। তাহলে এখন মেষ রাশি সম্বন্ধে বলছি, মানে লগ্ন বা রাশি ওই মেষে, আর অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিকে। তাহলে কার ফল দেবে এই মঙ্গল? বৃশ্চিকের ফল বেশি দেবে। বৃশ্চিকের ফল বেশি দেবে, তাহলে লগ্ন অপেক্ষা এই নেগেটিভ ঘর অষ্টমের ফলই বেশি দেবে। তারপরে সমস্যা আসবে বেশি, বিপদ আসবে। কারণ লগ্নপতি হিসাবে শুভ, কিন্তু লগ্নপতির বা লগ্ন ভাবের ফল খুব একটা মঙ্গল দিতে পারবে না এখানে। এর কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে।
তাহলে অষ্টম ভাবের ফল দেবে, লগ্নের ফল তো দেবেই, তবে অষ্টমের ফল বেশি দেবে। আর কি দেবে? যে ঘরে বসে আছে সিংহ রাশি, এই সিংহ রাশির ফল দেবে। তাহলে লগ্ন থেকে পঞ্চম ঘর, তাহলে লগ্ন গেল, পঞ্চম গেল, অষ্টম, আবার চতুর্থ দৃষ্টি ওই অষ্টমেই পড়ছে, আর সপ্তম দৃষ্টি হচ্ছে কুম্ভ রাশিতে, যেখানে রাহু বর্তমানে বসে আছে। আবার মঙ্গলের 3টে দৃষ্টি, অষ্টম দৃষ্টি, এই অষ্টম দৃষ্টি পড়বে মীন রাশিতে, অর্থাৎ মেষের দ্বাদশে, যেখানে শনি অবস্থান করছে। তাহলে রেজাল্ট কী হবে? এইবার এই যে গ্রহ সন্নিবেশ, এটা না বোঝালে আমি কেমন করে এর রেজাল্টগুলো বোঝাবো? অনেকে হয়তো ভাববেন যে এগুলো আজে বাজে বলছি। না, যদি বুঝতে চান তাহলে ঠিক বলছি। আর যদি আপনি বুঝতে না পেয়ে মুখস্থ করতে চান বা একটু সাময়িক আনন্দ পেতে চান, কে ভালো বলছে কে খারাপ বলছে একটু শুনলাম, ভালোই লাগলো, যাক আমার সময়টা এখন খারাপ নয়, এটা আমি বুঝতে পারলাম, দ্যাট ইজ নট এ ম্যাটার। এটা কোনো ম্যাটার না। আসল ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে, সেই মতো চলতে হবে, এটাকে হৃদয়ঙ্গম করতে হবে। আপনাকে জ্যোতিষ এইটা নিয়ে বিচার করতে বলিনি, ব্যবসা করতে বলিনি, কিন্তু আপনার নিজের জীবনে চলার জন্য যেটুকু দরকার আমি কি বলছি সেগুলো বুঝতে হবে। যাই হোক, তাহলে লগ্নপতি মঙ্গল লগ্নের পঞ্চমে বসেছে, তাহলে লগ্নের বিকাশ ঘটাবে, প্রকাশ ঘটাবে, আত্মপ্রকাশ ঘটবে, লগ্নের শুভ হবে। আমরা যে ট্রাইনে কথা বলি, লগ্ন পঞ্চম নবম সর্বদাই শুভ। এখানে গ্রহরা সাবলীলভাবে ফল দিতে পারে। সাবলীলভাবে মানে তার ইচ্ছা মতো ভাবে ফল দিতে পারে, তাহলে ভালো ফলই দেবে। কারণ প্রথম কথা যে লগ্নপতি হিসাবে রাজ্যকারী, দ্বিতীয় কথা যে পঞ্চমে বসে আছে, এটাও পজিটিভ, তার লগ্নপতি হিসাবে পজিটিভ, রাজ্যকারী গ্রহ সেটা পজিটিভ, সিংহ রাশিতে বসছে, এটা অগ্নিতত্ত্ব, এটাও পজিটিভ। আবার রবি হচ্ছে মঙ্গলের বন্ধু, এটাও পজিটিভ। আবার রবি একমাত্র পারে মঙ্গলকে কন্ট্রোল করতে, কারণ রবি যদি রাজা হয়, মঙ্গল হচ্ছে সৈনিক, বীর সৈনিক হচ্ছে মঙ্গল, যার জন্য মঙ্গলকে আমরা কার্তিকের সঙ্গে তুলনা করি বা কার্তিক বলি। তাহলে অনেক দিকই তো পজিটিভ। এইবার নক্ষত্র, কেতু নক্ষত্রে আছে, সেটাও কিছুটা পজিটিভ, কারণ কেতু মিত্র। এবার জন্ম নক্ষত্র অনুসারে কেতুর পজিশন কী সেটা পরে বলবো। তাহলে মোটামুটি মোরালেস যা পেলাম সবই পজিটিভ। তাহলে কী হবে আর বলার দরকার নেই, আমরা বুঝে গেছেন যে লগ্নের ফল ভালোই দেবে। লগ্নের ফল ভালো দেবে, লগ্নকে বলবান করবে, লগ্ন থেকে শরীর স্বাস্থ্য মন মেজাজ এইগুলো বিচার করা হয়। তাহলে এইগুলো কী হবে, নিশ্চিত রূপে আপনি ভালো পাবেন। এই লগ্ন প্রকাশ পাবে, তার মানে তার শরীর সুস্থ থাকবে, জীবনের প্রকাশ হবে, মান সম্মান বৃদ্ধি হবে। আর একটা বড় কথা হচ্ছে লগ্ন বলবান মানে যে কোনো বাধা বিপত্তিকে সে ইজি কী করতে পারবে, অতিক্রম করতে পারবে। অর্থাৎ চলার পথে যে অবস্টাকেল বাধা বিপত্তি আসবে সেগুলোকে সে ইজি অতিক্রম করতে পারবে, যেহেতু লগ্ন বলবান। যে গায়ে বল থাকলে পড়ে না, ও 2-4টে লোককে কেয়ার করে না। পয়সা জোর থাকলে তার একটা অহংকার থাকে, গায়ে ক্ষমতা থাকলে তার একটা সাহস থাকে, যারা 2-1 ধরে আমার কিছু করতে পারে না। যদি খেলা করতে যায় সেখানেও সেটা কাজে লাগে না। যার গায়ে যত ক্ষমতা আছে সে তত ভালো খেলবে তো। এবার তার টেকনিকের প্রয়োজন, সেটা তো সে গুরুর কাছে পাবে। তাহলে সাহস বা শক্তির একটা প্রয়োজন। এই লগ্নপতি পঞ্চমে থাকলে সেই বলবানটা পেল, সেই বলটা পেল, যার ফলে যে কোনো বাধাকে সহজে সে অতিক্রম করতে পারবে। এরা স্টুডেন্ট হিসাবেও মোরালেস ভালো হয়, যদি বিদ্যাক্ষেত্র তারা ভালো হয়। যে কোনো সমস্যা সে সাহসের সঙ্গে ফেস টু ফেস মোকাবেলা করতে পারে। লগ্ন বিরাট জায়গা। আসলে লগ্ন তো যে গাছের কাণ্ড, সে যদি দুর্বল হয় তাহলে গাছকে কী করে ধরে রাখবে। আর ওই নক্ষত্র বলি তাহলে ভালো বুঝবেন, তারা বললে পরে বুঝবেন। এই যে নক্ষত্রগুলো হচ্ছে গাছের শেকড়, তাহলে বুঝতে পারছেন যে ভাবের বল কতটা। নক্ষত্র সব থেকে বেশি বলবান দরকার, কারণ গাছের শেকড়, সেই তো খাবার যোগাবে, সেই তো গাছকে ধরে রাখবে।
এই জন্য নক্ষত্রের গুণ বেশি। যাই হোক, তাহলে লগ্ন মোরাললেস ভালো, এটা বুঝলেন। এইবার আমি আসবো পঞ্চমে। পঞ্চম কী হবে? হায়ার এডুকেশন অবশ্যই হবে। আর কি হবে? সন্তান ক্ষেত্র ভালো অবশ্যই হবে, লগ্নপতি সন্তানে কোলে। আর যারা পিতা তাদের দেখুন সন্তানের সঙ্গে ভাব, সন্তানের সঙ্গে আদান প্রদান এগুলো বাড়বে। অনেকেই বাবার সঙ্গে ছেলের অশান্তি থাকে, এগুলো মিটশিট হয়ে যাবে, দেখতে পাবেন। আর কি পাবেন? পঞ্চম থেকে আমরা পাই প্রেম, প্রীতি, ভালোবাসা, এটাও হবে। তাহলে কি এর মধ্যে কোনো সমস্যা আসবে নাকি? আসতেও পারে, দেখি আলোচনা তখন শেষ হয়নি। তাহলে মোরালেস আমরা বলতে পারি পঞ্চম স্থানটা বেশ ভালো হলো, পঞ্চমের প্রকাশ ঘটবে। আমি কিন্তু এই আলোচনাটা প্রাইমারি আলোচনা করছি। সেকেন্ডারি কি না, পঞ্চমের পঞ্চম, তৃতীয় একাদশ, দশমের দশম, দশমের ষষ্ঠ, ষষ্ঠের দশম, মানে আরও ডিপে, সেটা হচ্ছে সেকেন্ডারি। আরও ডিপে গেলে নক্ষত্রের বিচার। তারপরেও যদি ডিপে যেতে চাই তাহলে গ্রহ স্ফুট, চরণ, কোন গ্রহ কত ডিগ্রিতে আছে, কী তার ফল, এইগুলো অনেকটা ডেপথে যেতে হয়। কিন্তু অত ডেপথে গেলে তো সাধারণ মানুষ বুঝবে না। আমার ভিডিও কিন্তু সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ বুঝুক, সাধারণ মানুষ জ্যোতিষমুখী হোক। আপনারা বোঝার চেষ্টা করুন জ্যোতিষকে কত অ্যাট্রাকটিভ এবং কত উপকারী। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি ম্যাথ অনার্সের স্টুডেন্ট, আমরা অ্যাস্ট্রোনমি পড়েছিলাম, গ্রহ নক্ষত্র এই সমস্ত নিয়ে অঙ্ক অনেক করেছি। তখন তা জানতাম না যে অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট আছে। পরবর্তীকালে যখন এইগুলোতে এলাম তখন দেখলাম ওইগুলোর সঙ্গে এর কোনো পার্থক্য নেই, ওইগুলোকেই শুধু ট্রান্সফার করতে হয়েছে কারণ মানুষের জীবনে। তাহলে যেটা আমরা ম্যাথ অনার্সে পড়েছি সেটা বাস্তব জীবনে কাজে লাগাইছি কিন্তু এই অ্যাস্ট্রোলজি, এই জ্যোতিষ তত্ত্ব। তাহলে কি এগুলো সায়েন্টিফিক? আবার এর সঙ্গে কিছু লজিকও আছে। জ্যোতিষটা পুরোপুরি সায়েন্টিফিক নয়, আমি আমার মতামতের কথা বলছি। এখানে লজিক যেমন আছে সায়েন্সও তেমন আছে, এই দুটোর সংমিশ্রণ হচ্ছে জ্যোতিষ। মানুষের জীবনে কিভাবে কনভার্ট হলো ওই ম্যাথ অনার্স বা ফিজিক্স অনার্সে যারা পড়ে, যদি কেউ থাকে জিজ্ঞাসা করে দিন তোরা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি পড়িস, অ্যাস্ট্রোনমির একটা পার্ট হচ্ছে এই অ্যাস্ট্রোলজি। যাই হোক, সেই ব্যাপারে বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন। তাহলে এখানে ডিগ্রি এইগুলোর ব্যাপার আছে, চরণের ব্যাপার আছে, নক্ষত্রকে আবার ভাগ করা হয়। অত ডিপে আমি যাচ্ছি না, একদিন অত বলতে গেলে হবে না। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমরা পঞ্চমের ফল পেলাম। এইবার অষ্টমে যাব। অষ্টম মানে কি? নেগেটিভ। অষ্টম মানে কি? গুপ্তবিদ্যার ঘর। অষ্টম মানে কি? বাধা, বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এইগুলো। অষ্টম মানে কি? ঋণ, আয়ু, এইগুলো বোঝানো হয়। তাহলে অষ্টমপতি হিসাবে কি দেবে? বাধাই করবে, বাধার সৃষ্টি হবে, ঝঞ্ঝাট ঝামেলা হবে, তাই তো। কিন্তু না, তা হবে না। কেন হবে না? না, এই মঙ্গল সিংহ রাশিতে বসে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে। নিজের ঘর কাঁচাই হোক আর পাকাই হোক আর খলপা দেওয়াই হোক, নিজের ঘর কিন্তু শান্তির জায়গা। ওই জন্য অনেকে লিখে দেখেন না, শান্তির নীড়। তাহলে এই ঘরে, নিজের ঘরে নিজে যদি দৃষ্টি দেয় তাহলে নিশ্চয়ই ভালো ফল দেবে। তাহলে ভালো ফল দেবে মানে কি দেবে? ওখানে তো ভালো কিছু নেই। ভালো কিছু নেই নয়, ভালো অনেক আছে, প্রচুর ভালো আছে। আমরা বের করতে পারি কি? বা জ্যোতিষীরা জানি, বলেন কি? জানেন তো অবশ্যই, বলেন কি? দেখুন, এই বলার মানসিকতা নিজের নিজের। কেউ ভয় দেখেই টাকা ইনকাম করে, কেউ সৎ পথে গিয়ে টাকা ইনকাম করে, এটা তো নিজের নিজের লবি, ওই নিয়ে আমি আলোচনা করবো না। তাহলে এটা ভালো ফল দেবে, কি দেবে, কোন দিকে ভালো ফল দেবে? প্রথম কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট আপনারা আটকাবে। কেন না? নিজের ঘরে নিজের দৃষ্টি দিয়ে নিজের ঘরকে তো প্রোটেকশন করবে। আমি যদি পুলিশ হয় আমার ঘরটাকে আগে আটকাবো না কি? তাই তো।
তারা নিজের ঘরের প্রতি নিজের দৃষ্টি থাকলে সেই ঘরের ফল ভালো পাওয়া যায়। এখান থেকে আর কি পাওয়া যায়? যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সে মিটে যাবে সেটা। দেখুন আমি লজিক্যালি বলছি কিন্তু। আর ওই যে মঙ্গল রবি ঘরে বসে, এটা গেল সায়েন্টিফিক অগ্নিতত্ত্ব, যেটা বোঝালাম ওটা সায়েন্টিফিক। তাহলে এখানে ঋণ থাকলে তার মিটে যাবে, কারণ নিজের ঘরে দৃষ্টি দিয়েছে, নিজের ঘরের শান্তি চাইবে, তাহলে ঋণ মেটা না মিললে তো শান্তি হবে না। আমরা যারা জ্যোতিষবিদ্যা করছি এইগুলোকে বলা হয় অকাল সায়েন্স, কেউ বলে আনঅর্থোডক্স, হোয়াট এভার যাই বলুক না কেন। তাহলে এই জ্যোতিষবিদ্যায় যারা ইনকাম করেন তাদের ব্যবসা ভালো চলবে, ল যারা পড়েন তাদের ভালো ব্যবসা চলবে, যারা গুপ্ত ব্যবসা করেন মুখে বলতে লজ্জা লাগে কিন্তু ইনকাম করা হয়, যেমন সুদের ব্যবসা, বন্ধকি কারবার, এইসব ব্যবসা খুব ভালো চলবে, কারণ এইসব ব্যবসা হয় এই অষ্টম থেকে। আর কি হবে? যারা হায়ার লেভেলের এডুকেশনে যাচ্ছেন তাদের ভালো হবে, পিএইচডি যারা করছে তাদের ভালো হবে। তাহলে আরও অনেক কিছু ভালো আছে, এইগুলি কি আমাদের বাস্তব জীবনে দরকার নয়? তারপরে আয়ুর ব্যাপারটা আমি জ্যোতিষী হলেও ক্যালকুলেশন মোর অর লেস করি ঠিকই, তবে ওটা আমি ঈশ্বরের হাতেই সমর্পণ করি। তাছাড়া আমাদের কলেজেও বলতেন স্যাররা যে ওটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না, এই সমস্ত যোগ থাকলে তাদের দীর্ঘায়ু বলা যায়, এর বেশি আর কিছু করতে যাবে না। তা আমি সেরকম কিছু করতে যাইও না, দেখে মোটামুটি বোঝা যায় সেইটুকুই বলি, এটা বিধাতার লেখা। যাই হোক, তাহলে আমাদের অষ্টম থেকে কি অনেক কিছু ভালো আমি পেলাম। এইবার চলে যাব একাদশে। একাদশে মঙ্গলের সপ্তম দৃষ্টি, আবার দ্বাদশে মঙ্গলের অষ্টম দৃষ্টি। তাহলে একাদশে মঙ্গলের রাহুর সঙ্গে কানেক্ট হচ্ছে, তাহলে রাহু মঙ্গলের যোগ অঙ্গার যোগ, নিশ্চিত ভয়ঙ্কর, দারুণ সমস্যা এনে দেবে, বিরাট ব্যাপার। কারণ মঙ্গল হচ্ছে রক্ত আর রাহু হচ্ছে উগ্রচণ্ডা, তারপরে যুদ্ধ লাগবেই। বিচারটা একটু ভয় ধরালাম, কিন্তু ব্যাপারটা অতটা নয়, তবে একটু সমস্যা আছে বই কি। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের, অগ্নি আগুন, আর রাহু হচ্ছে বায়ু, বা যাকে আমরা এয়ার বা বাতাস বলি। তাহলে আগুনের মধ্যে যদি বাতাস অ্যাভেলেবেল সাপ্লাই হয় তাহলে অগ্নিতে ঘৃতে আহুতির মতো হচ্ছে নাকি, আগুন কি আরও জ্বলবে না? দারুণ জ্বলতে লাগবে, দাউ দাউ করে জ্বলবে। তাহলে আগুনের মধ্যে যদি হাওয়া দিয়ে দেওয়া হয় তাহলে কী হবে? আগুন তো আরও জ্বলবে। তাহলে এই মঙ্গল কিন্তু এইবার সমস্যার সৃষ্টি করবে, কারণ মঙ্গল হচ্ছে, আমি বলেছি, ছুটন্ত ঘোড়া, উড়ন্ত পাখি, সে কখনো থামতে চায় না, থামার ইচ্ছা তার নেই। সে একটা কবিতা আছে না, রানা রানা রানার চলেছে ছুটে দুর্গম গতি, এই দুর্গম গতিতে সে ছুটে যায়। যখনই বাধা পায় তখন সে উন্মত্ত হয়, আগুনের মতো কেঁপে ওঠে, তখনই সমস্যাটা করে। তাহলে মঙ্গলের রাহু যোগ যখন হলো অঙ্গার যোগ, তখন আপনাদের রাগ বেড়ে যাবে, জেদ বেড়ে যাবে, একগুঁয়েমি বেড়ে যাবে, চ্যালেঞ্জ বেড়ে যাবে, কম্পিটিটিভ মনোভাব বেড়ে যাবে। এইগুলো কিন্তু আপনারা করবেন না, তাতে সমস্যা আসবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অবশ্যই হতে পারে। কারণ রাহু মঙ্গলের যোগ খুব ভালো যোগ নয়, কারণ এরা বিপরীত শ্রেণী গ্রহ না। কেন কেনর উত্তর দিতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, সেটা এভাবে হবে না, পরে আবার বলবো। এইবার যদি আমি শনির কাছে যাই, মঙ্গলের অষ্টম দৃষ্টি, এই দৃষ্টির মধ্যে আবার ভাগ আছে, কোন দৃষ্টিটা ভালো কোন দৃষ্টিটা খারাপ, কোন দৃষ্টিটা কতটা বলবান, কোন দৃষ্টি শুভ আনে কোন দৃষ্টি অশুভ আনে। যাই হোক, তাহলে মঙ্গল কি করলো? শনির সঙ্গে যোগ হয়ে আবার 20 যোগ তৈরি করলো, আবার অ্যাক্সিডেন্ট। আমরা বলি না শনি মঙ্গলের যোগ অ্যাক্সিডেন্ট। তাহলে মঙ্গলকে কিন্তু বড় ডিস্টার্বের মধ্যে ফেলে দিল এই শনি আর রাহু। রাহু শনিকে রাহু মঙ্গলকে দেখছে, দৃষ্টি দিচ্ছে, আবার মঙ্গল রাহুকে দৃষ্টি দিচ্ছে। ফলে এখানে কিন্তু একটা সমঝোতার ব্যাপার আছে, খুব সমস্যা আসবে না। কারণ তুমি যদি আমার ঘরে আগুন লাগিয়ে দাও, আমি তোমার ঘরে আগুন লাগিয়ে দেবো। কারণ মঙ্গল তো বৃহস্পতি, রাহুকে দৃষ্টি দিচ্ছে, রাহু তো মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে।
আবার সরাসরি দৃষ্টিতে কিন্তু রাগও দুজনের বাড়বে। কিন্তু এখানে চরম একটা ওষুধ আছে জানেন, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মিথুনে বসে তার নবম দৃষ্টিতেও দিচ্ছে এই রাহুর উপরে। তাহলে বৃহস্পতি এই যে যত অশান্ত হচ্ছিল, মঙ্গল বৃহস্পতি, মঙ্গল আর রাহুতে যে ঝগড়া হচ্ছিল, উগ্রচণ্ডা ভাব হচ্ছিল, সেটাকে থামিয়ে দিল বৃহস্পতি গিয়ে। কারণ বৃহস্পতি গুরু, আর রাহুকে খুব কন্ট্রোল করতে পারে বৃহস্পতি। তাই রাহুকে কন্ট্রোল করবে, রাহুর উপর তার নবম দৃষ্টি। আবার রাহু আছে কি ওই বৃহস্পতির নক্ষত্রে আছে, পুরো ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে বোঝা গেল যে আপনি যা বলছিলেন মশাই ভয় লেগে গিয়েছিল, এবার কিছুটা শান্ত হলো। বৃহস্পতি হচ্ছে ওই যে গাছের শিকড়রা বেদেরা পাটি চাপিয়ে দেয় না সাপের মাথার ফণার উপরে, আর ফণাটা নিয়ে নামিয়ে পড়ে, যতক্ষণ চাপানো থাকে ততক্ষণ ফণা তুলতে পারে না। এই বৃহস্পতির দৃষ্টি সেই কাজটা করলো। ফলে রাহু মঙ্গলকে নিয়ে যতটা ভয় ছিল ততটা ভয় আর থাকলো না। তবু আমি বলবো রাস্তাঘাটে চলবেন খুব সাবধানে, সতর্কভাবে, না হলে সমস্যা ক্রিয়েট করতে পারে। কারণ দুটোই তো নৈসর্গিকভাবে অশুভ গ্রহ। দুটো চোর এক জায়গায় হলে কি হবে? সে ভালো কাজ করবে? তবে পুলিশ বৃহস্পতি দাঁড়িয়ে আছে, বৃহস্পতির প্রভাব আছে, সুতরাং সমস্যা খুব একটা হবে না। তাহলে এই গেল আমার মোটামুটি গ্রহ বিস্তার। এইবার নক্ষত্র। তাহলে মেষ রাশির প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। তাহলে অশ্বিনী যাদের জন্ম নক্ষত্র, এই মঘা হচ্ছে তাদের কাছেই জন্ম নক্ষত্র। মঘা কিন্তু খুব ভালো নক্ষত্র। নক্ষত্রদের মধ্যে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে এই মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে রাজ সিংহাসন। না, শুধু রাজ সিংহাসন নয়, কণ্টকময় রাজ সিংহাসন। কারণ রাজ সিংহাসন বাবা রেখে গেছে, আমি বসে বললাম তা নয় কিন্তু। অর্থাৎ কাঁটা যদি না পেরোতে পারেন তাহলে রাজ সিংহাসন পাবেন না। সেই জন্য দেখবেন মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের জীবনে প্রথম জীবনে খুব কষ্ট হয়েছে। কেউ শরীর নিয়ে, কেউ অর্থ নিয়ে, কেউ নানা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে, কেউ পরিবার নিয়ে। তারপরে তার জীবনে রাজ সিংহাসন আসবে। ওই যে ঝঞ্ঝাট ঝামেলা, এটাই হচ্ছে কণ্টকময়। তাহলে এই মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র যখন জন্ম নক্ষত্র হলো তখন একটু শারীরিক ডিস্টার্ব করবে। কারণ আমাদের ন্যাচারালি ব্যাপার হচ্ছে জন্ম নক্ষত্রে কোনো অশুভ গ্রহ হলে শরীরে ডিস্টার্ব করে। তাহলে শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। প্রথমেই শরীর কিন্তু ভালো যাবে বলেছিলাম। এই সব কম্পেয়ার করে অ্যাডজাস্ট করে দেখবেন যেখানে ভালো বলেছে এখানে খারাপ বলেছে, তাহলে একটা মোটামুটি অ্যাডজাস্টেবল এটা করে নিতে হবে। কারণ আমি তো প্রত্যেকটা ঘর ব্যাখ্যা করছি, আমি তো শুধু রেজাল্ট বলিনি, ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এরপর পূর্ব ফাল্গুনী, যার অধিপতি শুক্র। তাহলে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এই মঘা নক্ষত্র যে সম্পদ নক্ষত্র। তাহলে কেতুর পরে কি শুক্র, তাহলে সম্পদ। অর্থাৎ দুই নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু অর্থগাম হবে, প্রচুর প্রচুর অর্থের মালিক হবেন, প্রচুর অর্থ পাবেন। এই 2 মাস তাদের ভালোই চলবে। কতদিন পর্যন্ত? 28শে জুলাই অবধি, 6ই জুন থেকে 18 জুলাই অবধি। এরা সম্পদ নক্ষত্রে তাহলে ওয়েলথ আনবে। তারপরে হচ্ছে উত্তর সারা নক্ষত্র, রবি। তাহলে আবার যাদের জন্ম নক্ষত্র 3, অর্থাৎ কৃত্তিকা যাদের জন্ম নক্ষত্র তাদের অধিপতিও রবি। তাহলে এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এই 10 নক্ষত্র হচ্ছে বিপদ নক্ষত্র। দেখুন না, গুনুন না, কেতু 1, শুক্র 2, রবি 3। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, বিপদে ভরছে। বিপদ মানে ঝঞ্ঝাট ঝামেলা, ওই যে অ্যাক্সিডেন্টের কথা বললাম, সমস্যার কথা বললাম, প্রবলেম অ্যারাইজ করা, এগুলো সব হবে। তাহলে এদেরও সতর্ক থাকা উচিত। তাহলে এখানে মোটামুটি শুধুমাত্র ভরণী নক্ষত্রে যাদের জন্ম তারা বেটার, দারুণ রেজাল্ট পাবেন। অশ্বিনীতে মোর অর লেস মোটামুটি রেজাল্ট, আর কৃত্তিকার ক্ষেত্রে সমস্যা আনবে। যাই হোক, আমি এই সম্বন্ধে বললাম, মোটামুটি বললাম। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আপনাদের দিনগুলি ভালো চলুক, ঈশ্বর আপনাদের বাধা বিঘ্ন থেকে মুক্ত রাখুন।
নমস্কার।